দেখতে পাচ্ছ সবাই পরিষ্কার? হ্যাঁ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমরা ছোট্ট করে এই চ্যাপ্টারটা পড়িয়ে দিই। যদি কোনো অসুবিধা থাকে কোশ্চেন করতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো কিছু কিছু জিনিস আগে আমি বলে দিচ্ছি। প্রথম কথা হলো যে কোভ্যালেন্ট বা আয়নিক বন্ডের আগে আগে তোমরা আমায় একটু বলো যে বন্ড কাকে বলে, এই নিয়ে কি কোনো আইডিয়া আছে যে বন্ডিং কি জিনিস বা কেমিক্যাল বন্ডিং কি জিনিস? হুম, আগের চ্যাপ্টারে ছিল না আগের বছর যে বন্ডিং টন্ডিং কাকে বলে, কিভাবে হয়টায় বল লজ্জা। দীপ্ত বল, কেমিক্যাল বন্ডিং কাকে বলে? হ্যালো, তোরা কোথায় আছিস? আছি তো। বল কেমিক্যাল বন্ডিং কাকে বলে। দাঁড়াও ভাবছি। হুম, কি বললি? ওই তো দুটো কেমিক্যাল যখন একসাথে রিয়াকশন করে ওটাকে কেমিক্যাল বন্ডিং বলে। তাহলে কেমিক্যাল রিয়াকশন কাকে বলে? হুম, বন্ডিং মানে কি, বন্ডিং কথাটার মানে কি? অ্যাটাচ হওয়া। হ্যাঁ, জোড়া লাগা, আটকে যাওয়া, তাই না? হুম। হ্যাঁ। তাই তো দীপ্ত, হ্যাঁ। বন্ডিং মানে কি? জোড়া লাগা। পরিষ্কার কথা হলো আটকে যাওয়া বা দুটো জিনিস জিনিস মিশে যাওয়া। তো এই বন্ডিং আমরা কোথায় দেখতে পাই? কেমিক্যালের মধ্যে বা কেমিস্ট্রির মধ্যে এই বন্ডিং আমরা দেখতে পাই সব জায়গাতে, সব কিছুতে। ঠিক আছে, সব কিছুতে কেমন? এখানে অ্যাকচুয়ালি যে বন্ডিংগুলোর কথা বলা হয়েছে সেটা হলো দুটো অ্যাটমের মধ্যে যে বন্ডিং থাকে তাকে বলা হয় কেমিক্যাল, সেই বন্ডিং। যাত্রার সঙ্গে যাত্রার এক নয়, দুটো কেমিক্যালে মানে দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে হয় না। কেমিক্যাল বন্ডিং হয় দুটো অ্যাটমের মধ্যে। ঠিক আছে, কিছু আলাদা সে জিনিস আছে তখন আর অ্যাটমের বাইরে চলে যায়, সেটা পরের জিনিস, সেটা অন্য আলাদা থিওরি। সেই থিওরি নিয়ে আমাদের এখন অত আলোচনা বা অত চাপ নিয়ে লাভ নেই। যেটা আমাদের সিম্পল জিনিস আর যেটা আইডিয়া সেটা হলো দুটো অ্যাটম একজন আরেকজনকে আটকে রাখতে পারে, এটাকেই বলা হয় কেমিক্যাল বন্ডিং। তো সব সময় যে বিভিন্ন রকমভাবে অ্যাটমই হবে তাও না, অনেক সময় আয়ন হতে পারে, ছোট কিছু মলিকিউলও হতে পারতো, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। বেসিক্যালি দুটো পার্টিকেল, কনস্টিটিউন্ট পার্টিকেল, কেমিস্ট্রিতে এদের বলা হয় কনস্টিটিউন্ট পার্টিকেল। কনস্টিটিউন্ট মানে হলো যা দিয়ে তৈরি করা হয়েছে তাকে বলা হয় কেমিক্যাল বন্ডিং। তো তোরা খাতা বের কর, আশা করি তোদের কাছে খাতা আছে, এটা 14 বার বলবো না, কোশ্চেন অ্যান্সার একসাথে সাথেই লিখে রাখ। তো প্রথম জিনিসটা লিখে লেখ যে এখানে তোদের বইতেও ইভেন প্রথমেই দেওয়া রয়েছে, সেটা হলো হোয়াট ইজ কেমিক্যাল বন্ডিং। সেটা প্রথম জিনিসটা লিখে রাখ, হোয়াট ইজ কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, ক্লাসের পরে কিন্তু ফটো তুলে আমাকে গ্রুপে পাঠাবি যে তোরা এইগুলো লিখেছিস, নাহলে কিন্তু কপালে কষ্ট আছে। তোরা কতদূর করছিস আমি দেখতে পাচ্ছি না, আমি খাতার নোট আমি আজকে দেখতে চাই যে এখন ক্লাসের মধ্যে যেটা পড়াচ্ছি সেটা তোদের কাছে লেখা আছে। লিখে রাখ হোয়াট ইজ কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে, অ্যান্সার পরে বাড়ি বসে লিখিস, কোনো অসুবিধা নেই। ইভেন তোদের বইতে প্রথমেই লেখা আছে, যদি বলতে না বলি সেটা রয়েছে যে কেমিক্যাল বন্ডিং ইজ ডিফাইন্ড অ্যাজ এ অ্যাট্রাকটিভ ফোর্স দ্যাট হোল্ডস ভেরিয়াস কনস্টিটিউন্ট পার্টিকেল। ইভেন তো বইতেও কনস্টিটিউন্ট পার্টিকেল লেখা আছে। ঠিক আছে, কনস্টিটিউন্ট মানে হলো যা দিয়ে কনস্ট্রাক্টেড, যা দিয়ে বানানো হয়েছে তাদের বলা হয় কনস্টিটিউন্ট পার্টিকেল। এটা আরেকবার একটু বলো কি বললে কেমিক্যাল বন্ডিং এটা। তোদের বইতেই লেখা আছে, দেখ। এ কেমিক্যাল বন্ডিং ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স দ্যাট হোল্ডস ভেরিয়াস কনস্টিটিউন্ট পার্টিকলস। ঠিক আছে,
ঠিক আছে? এটা বিভিন্ন সময় হয়। বেসিক্যালি কখন হয়, যখন দেখ কেমিক্যাল বন্ডিং এখানে অনেক কিছু লেখা থাকবে, তার আগে আমি বলে দিচ্ছি ক্লিয়ারলি যেটা অ্যাকচুয়ালি হয়। বিভিন্ন যে অ্যাটমগুলো আছে এরা না একা থাকতে পারে না। একা থাকতে পারে না তার মানে এই নয় যে এদের 14 জন লাগবে বা 10 জন লাগবে। ব্যাপারটা হলো আহ, এরা কোনো অ্যাটমই স্টেবল থাকে না যদি না এরা নোবেল গ্যাস হয়। নোবেল গ্যাসের সঙ্গে বাকি এলিমেন্টের সবথেকে বড় ডিফারেন্স হলো নোবেল গ্যাসের বাইরের সবকটা ইলেকট্রন ভরে থাকে, ঠিক আছে? তো ইলেকট্রন যদি ভরে থাকে এরা খুব স্টেবল হয়, এদের প্রত্যেকটা শেল বা অরবিট ফুল থাকে। অরবিট যদি ফুল থাকে এরা কখনো বিভিন্নভাবে টার্গেটেড হয় না, এদের কোনো অন্য কারোর দরকার হয় না। কিন্তু এটা তো থাকে না, মাত্র খাতে গোনা কয়েকটা 5-6টা, তোর 6টা মাত্র রয়েছে এই গ্যাস। বাকিরা কি করবে? বাকিদের তো কোথাও যাওয়ার নেই বা কিছু করার নেই, তারা কি করবে? তারা কি করে, অন্য এলিমেন্ট থেকে বা অন্য এলিমেন্টের অ্যাটম থেকে ইলেকট্রন নেয় বা দেয় বা তাদের সঙ্গে শেয়ার করে স্টেবল হওয়ার চেষ্টা করে। আর এই স্টেবল হতে গিয়ে একটা একটা অ্যাটম আর একটা অ্যাটমের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে যায়, ঠিক আছে? যেমন আমাদের ব্যাপারেও সেরকম হয়, মানুষের মধ্যেও হয় অনেকে অনেক কিছু পড়তে পারে না, ঠিক আছে? ধর তোদের বাবা মা বাজার করতে পারে, মায়েরা রান্না করতে পারে। তো ব্যাপারটা হলো এরকম, একজন আরেকজনের করতে ডিপেন্ড করে থাকে। তো এটাই হলো বলতে পারিস বন্ডিং, আর কিছু না। তো কেন কেমিক্যাল বন্ডিং হয়, নেক্সট পোর্শনটা দেই যে এটা রয়েছে কজ অফ কেমিক্যাল বন্ডিং। তো কজ অফ কেমিক্যাল বন্ডিংয়ের যে বেসিক কারণ হলো, সেটার কারণটা হলো, দেখ কেমিক্যাল বন্ডিং হয় একটু আগে যে কারণটা আমি বললাম, যে এদের হওয়ার অন্যতম কারণ হলো এরা একসঙ্গে থাকতে পারে না। তো এটা বোঝানোর জন্য বললাম, বাট তোদের জন্য বইতে লেখা রয়েছে, তো এই জিনিসটা লিখেলে নেক্সট পয়েন্ট লেখ কজ অফ কেমিক্যাল বন্ডিং, এই পয়েন্টটা খুব লেখ, ঠিক আছে? কজ অফ কেমিক্যাল বন্ডিং এখানে দুটো জিনিস লেখা রয়েছে। একটা হলো কনসেপ্ট অফ লোয়ারিং অফ এনার্জি অফ কম্বাইনিং, বই থেকে লেখ, কোনো অসুবিধা নেই, বই থেকেই পয়েন্ট দুটো লেখ। কনসেপ্ট অফ লোয়ারিং অফ এনার্জি অফ কম্বাইনিং অ্যাটম, এটা বুঝতে পারবি না তোরা এখন, তো আমি তোদের একটু বলে দেবো, আগে লেখ এই দুটো। লেখা হয়ে গেলে বল কনসেপ্ট অফ লোয়ারিং অফ এনার্জি অফ কম্বাইনিং অ্যাটমস, আর নেক্সটটা হলো অক্টেট থিওরি। এই দুটো লেখ, তারপরে আমি বলছি। ওই দুটোর কি খালি হেডিং লিখেই ছেড়ে দেবো? হ্যাঁ, হেডিংটা লেখ, লিখে ছেড়ে দে, তারপর আমি যেটা বলার সেটা বলবো কোন। এটা তো তোদের এটা থেকে পড়ার জন্য দিচ্ছি। দীপ্ত লিখছিস তো? ক্লাসের পরে কিন্তু আমি ফটো চাই খাতার। দেখিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে না পারলে বলবি যদি বুঝতে না পারিস কোনো কারণে। ফোন আসে কেন? এই দুটো লেখ, কনসেপ্ট অফ লোয়ারিং অফ এনার্জি অফ কম্বাইনিং অ্যাটমস, আর নেক্সট হলো অক্টেট রুলস।
হচ্ছে? এতক্ষণ লাগে 2 লাইন লিখতে? হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে? তো এই প্রথম যে কনসেপ্টটা রয়েছে, কনসেপ্ট অফ লোয়ারিং অফ এনার্জি অফ কম্বাইনিং অ্যাটমস, এটা অনেক বড় একটা জিনিস। তো এত কিছু না, এটা একটা তোর কেমিস্ট্রিতে অনেকগুলো, যখন অ্যাডভান্স লেভেলের কেমিস্ট্রি পড়বি তো অনেক কিছু থিওরিতে চলে। থিওরিতে চলা মানে হলো এদের কোনো প্রুফ নেই, মানে কেউ এদের প্রমাণ করেনি, বাট বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে আমরা দেখতে পেয়েছি হ্যাঁ এটা হলেও হতে পারে। এটা পারফেক্টলি রাইট এটা নয়, বাট ইটস ইজ এ পসিবিলিটি। তো ফার্স্ট পসিবিলিটি হলো যখন বন্ড তৈরি করা হয়, যখন দুটো ইলেকট্রনের শেয়ার করে বা আরেকজনকে দিয়ে দুটো অ্যাটম যখন বন্ড তৈরি করে, তখন এদের নাম অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি কমে যায়। ঠিক আছে? তো একটু আগে যেটা বললাম, বন্ড তৈরি করা মানে হলো এদের স্টেবিলিটি বেড়ে যায়। এনার্জি কমে যাওয়া মানে হলো স্টেবিলিটি বেড়ে যাওয়া। অনেকটা আমাদের মানুষদের মতো, ধর তুই বাড়িতে ল্যাদ খেয়ে শুয়ে রয়েছিস, ঘুমোচ্ছিস, তো এই অবস্থায় তোর এনার্জি কম আছে, ঠিক আছে, আর এই অবস্থাতেই সব থেকে বেশি স্টেবল থাকে। কিন্তু তোর যদি এখন এনার্জি বেশি থাকে, দু সন্ধ্যেবেলা এখন ক্রিকেট খেলতে যেতে হবে, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিস, তো দ্যাট ইজ নট এ স্টেবল পোর্শন। তো ম্যাক্সিমাম মানুষ থেকে শুরু করে সবাই এই ল্যাদ খেতে বা শুয়ে থাকতে কম এনার্জিতে স্টেটে থাকতে চায়। শুধু মানুষ না, অ্যাটমগুলোও তাই করতে চায়। তো যত এনার্জি কম হবে এদের মধ্যে, তত এরা শান্তিতে ঘুমাতে পারবে, চুপচাপ হতে থাকবে, একদম হালকা সেজে কাঁথা কম্বল দিয়ে ঘুমাতে পারবে। এটাই এদের টার্গেট থাকে। সেটা হয় বন্ডিং করার জন্য। কিভাবে হয়, কি জন্যে হয়, এই এনার্জি কি করে কমে, এত এখন তোদের ভেবে লাভ নেই। জাস্ট মনে রাখবি, দুটো অ্যাটম বন্ড তৈরি করলে বা একজন আরেকজনের সাথে একটা কানেকশন তৈরি করলে এদের এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, যেটা এখানে লেখা রয়েছে দেখ, পোটেনশিয়াল এনার্জি কমে যায়। ঠিক আছে? আর পোটেনশিয়াল এনার্জি কমে গেলে এরা স্টেবল থাকে, যেটা এখানে লেখা নেই, বা স্টেবিলিটির জন্য এরা করে। নেক্সট হলো অক্টেট রুল। ঠিক আছে? অক্টেট রুল তোরা আগের বছর বা আগের চ্যাপ্টারেও আমি কিছুটা পড়িয়েছিলাম, মনে করে দেখ অক্টেট রুল কী জিনিস। অক্টেট রুল মানে হলো 8টা ইলেকট্রনের রুল। ঠিক আছে? যে লাস্টে যে কোনো অ্যাটমের লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকলে তারা স্টেবল হয়ে যাবে। এটাকে বলা হয় অক্টেট রুল। যদিও প্রথমটায় প্রথম যেটা আছে সেটার জন্য দুটো, বাকিগুলোর জন্য 8টা। তো ইউ নিড 8 ইলেকট্রনস, মাথায় থাকবে, এদের তোমার লাগবে 8টা ইলেকট্রন দরকার। ঠিক আছে? লাস্টে 8টা ইলেকট্রন থাকলে এরা প্রচণ্ড স্টেবল হয়ে যাবে। এটাকে বলা হয় অক্টেট রুল। আফটার দ্য ডিসকভারি অফ নোবেল গ্যাস বাই রেইলিগ অ্যান্ড র্যামসে ইন দ্য লাস্ট ডেকেড অফ 19th century, Koshal proposed that since the atom of noble gases do not normally react by losing or gaining sharing of electron to form compounds, the outmost shell configuration of this atom is the stable configuration of 8 electrons. ঠিক আছে? এতটা বড় করে লেখা আছে, এরা একটা সিম্পল জিনিসই বলা আছে যে এরা দেখেছিল যে এই নোবেল গ্যাসগুলো লাস্টে 8টা করে ইলেকট্রন আছে, আর এই নোবেল গ্যাসগুলো কারোর সঙ্গে রিয়্যাক্ট করে না, একটু আগে যেটা বললাম। তার মানে সবাই নোবেল গ্যাসের মতোই হতে চায়, আর নোবেল গ্যাসটা একদম শান্তিপূর্ণ লোক, এরা বন্ড করে না নর্মালি, এরা কারোর সঙ্গে ঝামেলায় যায় না। তো আর সবাই নোবেল গ্যাসের মতো থাকতে চায়, সবাই বিলিয়নিয়ার হতে চায়, আরামসে শুয়ে ঘুম কুড়িয়ে থাকতে হবে, এটা সবার টার্গেট থাকে। আর সেটা হতে গেলে এদের বাইরে লাস্টে 8টা ইলেকট্রন লাগে। কিন্তু এই 8টা ইলেকট্রন কোথা থেকে পাবে? এক একজনের তো এক এক রকম ইলেকট্রন কনফিগারেশন, কারোর দুটো রয়েছে, কারোর 3টে, কারোর 5টা, কারোর 6টা, কারোর 7টা। 8টা ইলেকট্রন কি করে করবে? কি করে করে? এরা শেয়ার করে নেয়, কেউ অন্যদের থেকে ইলেকট্রন ধার করে নেয় বা নিজের ইলেকট্রন দিয়ে দিয়ে 8টা ইলেকট্রন হয়ে যায়। এটা এদের টার্গেট থাকে। এই যে the tendency of atoms to have 8 electrons in their outermost shell is known as octet rule. ঠিক আছে? এই জিনিসটা লিখে ফেল, the tendency of atoms to have 8 electron in their outermost shell is known as octet rule. এই লাইনটা, the tendency of atoms to have 8 electrons in their, এটা লিখবো? হ্যাঁ তো কি বলছি, কোথায় ছিলিস? the tendency of atoms এটা to, আরেকবার একটু দেখাও। এই তো দেখাচ্ছি তো,
The tendency The of tendency of atom. atoms to এটা have 8 এটা কি কোনো electron, পয়েন্ট করে লিখবো? ওই অক্টেট রুলের নিচে লেখ, the আচ্ছা। tendency of atoms to have 8 electrons in their outermost shell is known as octet rule. পরের লাইনটাও লিখে ফেল, হি এইচ ই, এখানে হি লিখে ফেলিস না আবার যেন। এইচ ই হলো মানে হিলিয়াম, helium has only 2 electrons in its outermost shell, so this rule is called doublet rule. Okay? ডাবলেট মানে হলো, অক্টেট মানে হলো 8, ডাবল মানে হলো 2। ঠিক আছে, তো এই 8টা ইলেকট্রন যদি থাকে, এই 8টা ইলেকট্রনের ঝামেলা, এই যে লাস্টে 8টা ইলেকট্রন আছে বা 10টা ইলেকট্রন আছে, যাই হোক যেরকমভাবেই থাক, তো এর উপরে বিশ্বাস করে লুইস মডেল বা লুইস থিওরি তৈরি করায়, বা পুরো নাম হলো কোশেল লুইস থিওরি। নেক্সট পয়েন্ট এটা হলো কোশেল লুইস থিওরি, এটা লেখ। নেক্সট পয়েন্ট হলো কোশেল লুইস থিওরি। 4 নম্বর পয়েন্ট করে এটা লিখবো। হ্যাঁ, অক্টেটের পরের পয়েন্ট হলো কোশেল লুইস থিওরি। এই থিওরিটা অক্টেট রুল থেকেই আসে, তো জাস্ট এমনি পয়েন্ট করে রাখ। দীপ্ত কোথায় আছিস? পড়াশোনা লিখছিস তো? লিখে ফেল, মনে থাকবে তাহলে, তোরা তো ভুলে যাস সব। আরে হ্যাঁ। লিখে লিখে কর, আওয়াজ নেই আমি কি জানি, লিখে লিখে পড়, তাহলে মনে থাকবে। কোশেল লুইস থিওরি, ওই 1916 এইসবগুলো লিখতে হবে না। কোশেল লুইস, লুইস হলো একজন লোক, আর কোশেল, এরা দুজনে মিলে এই বোরের অ্যাটমিক মডেল থেকে ডিফাইন করে একটা থিওরি বানিয়েছিল, ঠিক আছে, এই অক্টেট রুলের উপরে বন্ডিং থিওরি কী কী হয় সেটার উপরে। তো সেই হিসাবে থিওরি লিখতে হবে না এখন, একটু ফাঁকা রেখে দে, পরে লিখে নিস ইয়ের মধ্যে, আমি বলছি, নাহলে শুধু টুকে টুকে লিখতে অনেক সময় লেগে যাবে। জাস্ট শোন এটা কী আছে। তো এই থিওরিটা বলেছিল যে এলিমেন্টস দ্যাট হ্যাভ লেস দ্যান 8 ইলেকট্রন ইন দেয়ার ভ্যালেন্স শেল আর নট স্টেবল, ঠিক আছে, ইন দেয়ার দে আর অ্যাক্টিভ। যদি এদের যে কোনো এলিমেন্ট বা যে কোনো অ্যাটম, এদের লাস্ট শেলে যদি 8-এর কম ইলেকট্রন থাকে, তাহলে তারা স্টেবল না, রিঅ্যাক্টিভ, তারা এরা রিয়াকশন করবে। কাদের কাদের 8টা ইলেকট্রন আছে মনে রাখবি, ইলেকট্রন 8টা আছে শুধুমাত্র নোবেল গ্যাসের। নোবেল গ্যাসটা রিয়াকশান করে না, বাকি সবার 8-এর নিচে ইলেকট্রন থাকে, এরা রিয়াকশান করে। নাম্বার 2, অ্যাটমস ট্রাই টু গেট ইনার্ট গ্যাস কনফিগারেশন ইন দ্য ভ্যালেন্স শেল বাই কম্বাইনিং উইথ আদার অ্যাটমস। তো অ্যাটমগুলো কি করে, অন্য অ্যাটমের সঙ্গে মিলেমিশে দেওয়া নেওয়া করে
ইনার্ট গ্যাস মানে নোবেল গ্যাস এদের মতো ইলেকট্রন কনফিগারেশন তৈরি করতে যায়। ইলেকট্রন কনফিগারেশন কথাটার মানে কি? ইলেকট্রন কনফিগারেশন কথাটার মানে হলো তাদের মতো করে তোর ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন সাজাতে চায়, আলটিমেটলি লাস্টে 8টা ইলেকট্রন বানাতে চায়, এটাই। 3 নম্বরটা কি বলেছে? when atoms combine chemically transfer of sharing of electrons take place such that যখন অ্যাটমরা এই কেমিক্যালি রিয়াকশন করে বা কম্বাইন করে তখন এই ইলেকট্রনগুলো একটার ঘাড়ের থেকে আরেকটার ঘাড়ে যায় বা নিজেরা এক দুটো মিলে শেয়ার করে যায়। শেয়ারিংয়ের গল্পটা কি আমি একটু পরে বোঝাচ্ছি, যে শেয়ার করা বলে একটা ইলেকট্রন এর ঘাড়ের থেকে ওর ঘাড়ে চলে গেল, এটা সোজা জিনিস, এটা হলো অ্যাকচুয়ালি আয়নিক বন্ডিং, একে বলে আয়নিক বন্ডিং। আর যখন শেয়ারিং করা হয়, শেয়ারিং ব্যাপারটা কি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি, এটা অন্যরকম, সেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ডিং, আসছি সেটার ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট যেটা হলো, এটা হলো তোর কোশেল লুইস থিওরি, মানে বেসিক্যালি এটা খুব সিম্পল জিনিস এখানে কি বলেছে, 1 নম্বর হলো যদি 8টা ইলেকট্রন না থাকে রিয়াকশন করবে। 2 নম্বর হলো অ্যাটমগুলো একজন আরেকজনের সঙ্গে রিয়াকশন করে কম্বাইন করে লাস্টে 8টা ইলেকট্রন বানায়। আর 3 নম্বর হলো এরা কি ইলেকট্রন এই দেওয়া নেওয়া কীভাবে করে, হয় এরটা ওকে দিয়ে দেয়, না হলে দুজন মিলে শেয়ার করে নেয়, ঠিক আছে। এই হলো 3টে পয়েন্ট, খুব সিম্পল জিনিস, এটা ওই ফাঁকা জায়গাটায় লিখে ফেলবি। নেক্সট হলো লুইস সিম্বল। লুইস সিম্বল হলো এই যে ইলেকট্রনগুলো দেওয়া নেওয়ার যে কেস থাকে, বিশেষ করে এদের যে লাস্টের আউটার শেল থাকে, আউটার শেলে যে ইলেকট্রনগুলো সাজানো থাকে বা যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো ছবি দিয়ে আঁকা, ঠিক আছে। ছবি দিয়ে আঁকা মানে হলো, একটু ভালো করে দেখ এই জায়গাটায়, যদি দেখিস তোরা তাহলে একটু বুঝতে পারবি যে লিথিয়ামের গায়ে একটা ছোট্ট ফোঁটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ফোঁটাটার মানে হলো একটা ইলেকট্রন, এই ডট বা ক্রস দিয়ে ইলেকট্রন বোঝানোটাই হলো লুইস সিম্বল বলা হয়। এখানে ওর ভেতরে অনেক ইলেকট্রন থাকবে, সেগুলো দেখাবে না, শুধু কোন ইলেকট্রন দেখাবে, ভ্যালেন্স শেলের ইলেকট্রন। ভ্যালেন্স শেল মানে কি, লাস্ট শেলে যে কটা ইলেকট্রন আছে সেই কটাকে এই ডট 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 করে এঁকে ছবি দেওয়া। তো নাম্বার অফ ডট বা ক্রস যদি দেয়া হয় এটাকে বলা হয় লুইস সিম্বল। লুইস সিম্বল কি বোঝা গেছে, যে ভেতরের ইলেকট্রনগুলো ছবি আঁকবো না, শুধুমাত্র একদম লাস্ট শেলের ছবি ওরকম ফোটা ফোটা বা ক্রস দিয়ে বানাতে হবে। যেমন ধর বেরিলিয়ামের লাস্টে 2টো ইলেকট্রন আছে, নাইট্রোজেনের লাস্টে 5টা ইলেকট্রন আছে, সেটাই 5টা ফোটা, অক্সিজেনের 6টা ইলেকট্রন আছে, 6টা ফোটা। কিন্তু অক্সিজেনের অ্যাকচুয়ালি কটা ইলেকট্রন আছে দীপ্ত? শোনা গেল না। অক্সিজেনের লাস্টে কটা ইলেকট্রন আছে? দুটো। অক্সিজেনের 2টো ইলেকট্রন আছে। ও না 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 না, ওটা তো অক্সিজেন আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। অক্সিজেনে কটা ইলেকট্রন আছে? অক্সিজেনের টোটাল কটা ইলেকট্রন আছে? 8টা থাকে। অক্সিজেনে 8টা ইলেকট্রন আছে। অক্সিজেনে 8টা ইলেকট্রন থাকে, এখানে শুধু দেখানো হয়েছে 6টা, তার মানে হলো আউটার শেলে 6টা ইলেকট্রন আছে, এটা যেন ভুল না হয়, ঠিক আছে। তারপরে হলো thus the number of dots in the Lewis cell represent the number of valence electron. valence electron মানে হলো ওই আউটার শেলের ইলেকট্রন। তো এই অবধি কোনো প্রশ্ন আছে এই পোর্শনটায় না। দীপ্ত? না। ঠিক আছে, এবার আসছি আয়নিক বন্ডিং এ। বন্ডিং বেসিক্যালি দু রকমের, আরও আছে, বাট বেসিক্যালি দু রকমের মধ্যে ফার্স্ট নম্বরটা, 1 নম্বরটা হলো আয়নিক বন্ডিং। আয়নিক বন্ডিং হলো এর ঘাড়েরটা ওর ঘাড়ে দিয়ে দেওয়া। আরও ভালোভাবে আমি তোকে বলে দিচ্ছি ব্যাপারটা, দেখ এই অন্য পৃষ্ঠায় যাওয়ার আগে একবার একটা জিনিস দেখ, ঠিক আছে, তোদের দেখাচ্ছি।
আয়নিক বন্ডিং যেটা থাকে, আয়নিক বন্ডিং মানে তোর নর্মালি আয়নিক বন্ডিং এর গল্পটা একটু আলাদা হয়। আমি তোদের দেখাচ্ছি, এক্ষুনি দেখলে একটুখানি দেখলেই বুঝে যাবি, এমন কিছু ব্যাপার না। আয়নিক আর কোভ্যালেন্ট বন্ডিং এর ডিফারেন্সটা এক্ষুনি তোদের বুঝিয়ে দিচ্ছি আমি। Just hold কর। তো বেসিক্যালি যেটা আমি তোদের বললাম যে লুইস ডট বা লুইস এই জিনিসটা দেখা যায় লাস্টের ইলেকট্রন, দেখা যায় অক্সিজেনের অ্যাকচুয়ালি আশেপাশে যদি ছবি আঁকিস, ঠিক আছে, অক্সিজেনের যে নিউক্লিয়াস, এটা ধর নিউক্লিয়াস, তার ঘাড়ের মধ্যে দুটো এরকম থাকবে, বেশি থাকবে না। প্রথমটার দুটোর মধ্যে থাকবে দুটো ইলেকট্রন, তারপর একটা যাবে 1 2 3 4 5 6। এটা অক্সিজেনের দেখতে হয়, ঠিক আছে, এটা অক্সিজেনের দেখার মতো। কিন্তু এটা আমরা ছবিতে বানাবো না, আমরা কি বানাবো, লুইস স্ট্রাকচার হলো অক্সিজেনের ও লিখবো, ঠিক আছে, তারপরে আমরা কি লিখবো, যে কটা লাস্টে ইলেকট্রন আছে এখানে। আগের ছবিটা কি দেখলাম, লাস্টে 6টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। এটা হলো লুইস সিম্বল বা লুইস স্ট্রাকচার, ঠিক আছে। তো এই 6টা ইলেকট্রনকে 8টা করতে গেলে হয় ওকে বাইরে থেকে দুটো ইলেকট্রন দিতে হবে, আর না হলে 6টা ইলেকট্রনকে টেনে বের করে দিতে হবে। এটা হলো নিয়ম আলটিমেটলি বন্ডিং করার। বোঝা গেছে? হয় বাইরে থেকে ইলেকট্রন নিতে হবে বা দিতে হবে, মানে 6টা ফুলফিল আপ করতে হবে। নেওয়া বা দেওয়া যেটা সোজা সেটাও করে। এবার কিছু কিছু কেস আছে, যেমন ধর সোডিয়াম, ঠিক আছে, এনে সোডিয়ামের বাইরে কটা ইলেকট্রন বলতে পারবি জিষ্ণু? একটা। একটা, ঠিক আছে, তো একটা। আর ক্লোরিনের বাইরে ঠিক আছে 7টা ইলেকট্রন থাকে। তো এই ক্লোরিনটা যদি কোনোভাবে একটা ইলেকট্রন পেয়ে যেত তাহলে কি হতো, এর পুরো 8টা হয়ে যেত, তাহলে এর জীবনে সমস্ত শান্তি। আর সোডিয়ামটা যদি একটা ইলেকট্রন কোনোভাবে তাড়াতে পারতো, কারণ 7টা ইলেকট্রন বাইরে থেকে জোগাড় করা হেভি চাপের, ঠিক আছে, কিন্তু একটা ইলেকট্রনকে খেদিয়ে দিলে এদের লাস্টে দুটো ইলেকট্রন হয়ে যেত, দুটো ইলেকট্রন মানে হলো হিলিয়ামের মতো হয়ে যেত, আর শান্তিতে থাকতে পারতো। সেটা যখন হতে পারছে না, তখন ও কী করছে, এরা যদি কাছাকাছি আছে এই ইলেকট্রনটা একে দিয়ে দেয়, ঠিক আছে। দিয়ে দিলে কি হয়, যদি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে হয় সোডিয়াম পজিটিভ হয়ে যায়, আর ক্লোরিনের গায়ে তখন 1 2 3 4 5 6 7 8 একটা ইলেকট্রন বেশি এসে গেছে, ও নেগেটিভ হয়ে যায়। তো পজিটিভ আর নেগেটিভ একজন দুজনকে কি করবে, হ্যাঁ দীপ্ত, কি করবে পজিটিভ আর নেগেটিভ একজন আরেকজনকে? শুনতে পাইনি, মানে আমরা কেউই শুনতে পাইনি। হ্যাঁ, একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন একজন আরেকজনকে কি করবে? কি মোবাইল ফাটাচ্ছিস নাকি মেরে মেরে? কি সব অদ্ভুত অদ্ভুত। জিষ্ণু কি করবে একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়নকে? হ্যাঁ, কিরে আছিস না গেছিস তোরা সবাই? হ্যালো। হ্যাঁ বলছি একটা পজিটিভ আয়ন আর হ্যাঁ, একটা। কি বলছিলে আরেকবার একটু বলো। কোথায় ছিলিস টয়লেটে এটা? গেছিলাম। এই যে বোঝাচ্ছিলাম, এটা কি আমি 14 বার বোঝাবো? এটা কি বোঝালাম বুঝেছিস তুই? না, আমি টয়লেটে গেছিলাম। তাহলে এই যে জিনিসটা, এটা আমি কে বোঝাবে তোরা? একবার একটু বলে দাও।
কেন আমি বলতে যাব 40 মিনিটের মধ্যে যদি আমি এতগুলো এই জিনিসগুলো এতবার বোঝানো যায়? তো টয়লেট যেতে হবে ক্লাসের মাঝখানে 1 ঘন্টার মধ্যে কতবার মুত পেতে পারে, হাগা পেতে পারে মানুষের? একবারই পেয়েছি। তো সেটা ক্লাসের মাঝখানে কেন করে দিস না দুটো ক্লাসের? আমি ওই ক্লোরিনের 8টা 7টা ইলেকট্রন অব্দি শুনেছি। বোঝানোর সময় যদি চলে যাস তাহলে আর কি বলবো, আর কি তোদের পড়াশোনার দরকারও তো নেই, আর কি হবে? 2 দিন পরেই করোনা বন্ধ হবে, সবচেয়ে ভুগবি, কেস খাবি তোরা। এই আনন্দে লাফিয়ে উড়ে বেড়াচ্ছিস যে পরীক্ষা তো আর হবে না, 2 দিন যেতে দে। নিট আর যেই আগের বছরও বন্ধ হয়নি, এবছরও বন্ধ হচ্ছে না, তখন গিয়ে যে ডাব্বাটা খাবি দেখবি তোদের স্কুলের লাস্ট বয় ছেলে মেয়ে এইসবগুলো তারা সব ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, তোরা ঘুরে বেড়াবি মনের আনন্দে, ঠিক আছে? তখন ফাঁকি মেরে কদ্দূর যাস দেখবো। কলেজে 99% নিয়ে ভর্তি হবে না এই বছর। বারাসাত কলেজে আগের বছর 95%-এ ভর্তি অনার্স পাইনি, বনগা কলেজেও পাবি না চান্স। তো এই একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন, যদি সোডিয়াম একটা ইলেকট্রন একে দিয়ে দেয়, কারণ এর একটা ইলেকট্রন এক্সট্রা রয়েছে আর এর একটা ইলেকট্রন বাইরে থেকে দরকার, বাইরে থেকে একটা ইলেকট্রন যদি আসে এ নেগেটিভ হয়ে যাবে, এ পজিটিভ হবে। আর নেগেটিভ পজিটিভ কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে। অ্যাটাক করবে। তো এটা তৈরি করবে NaCl মলিকিউল, ঠিক আছে? এইভাবে NaCl বলা হয়। দিস ইজ কল্ড আয়নিক বন্ড। আয়নিক কেন বলা হয়? একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়ন একজন আরেকজনের সাথে অ্যাট্রাক্টেড হয়ে রয়েছে, সেই জন্য এটাকে বলা হয় আলটিমেটলি আমাদের পজিটিভ নেগেটিভ বা আয়নিক বন্ড। আর কোনো ব্যাপার না। যাই হোক, এখানে দেখ, এখানে লিখে রাখবি তো, আয়নিক বন্ড পয়েন্টটা করে রাখ। আয়নিক বন্ড কি জিনিস তোকে একবার দেখে নিস, আর দেখে নেওয়ার দরকার নেই, মানে বলে দেবো ওখানে আয়নিক বন্ড কি জিনিস, যেটা বলে দিলাম। ঠিক আছে? কোথায় গেল? তিন মিনিটের মধ্যে এটাও বন্ধ হয়ে যাবে। তো এটা যেমন দেখতে পাচ্ছিস তোরা যে আয়নিক বন্ড কি জিনিস বা কিভাবে রয়েছে, যে একটা পজিটিভ আয়ন থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয় আর নেগেটিভ আয়ন থেকে একটা আসে, অ্যানায়ন আর ক্যাটায়ন একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে, করে যে আয়নটা প্রডিউস করে, মানে যে এই জিনিসটা প্রডিউস করে সেটাকে বলা হয় আয়নিক বন্ড। এখানে ওটাই লেখা আছে যেটা আমি ছবি এঁকে দেখালাম, যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের গল্পটা কি, একজন ইলেকট্রন দেয় আর একজন ইলেকট্রন নেয়, এর বাইরে তেমন কিছু নেই, খুব সিম্পল জিনিস। তো ডেফিনেশন অফ আয়নিক বন্ড এই জিনিসটা লিখে নিস, হোয়াট ইজ আয়নিক বন্ড? অ্যান আয়নিক বন্ড ইজ ক্যান বি defined as the electrostatic force of attraction existing between the cations and anions formed by complete transfer of electrons from an atom of an electropositive element to of an electronegative element। এই জিনিসটা বই দিকে টপাস করে লিখে ফেল আয়নিক বন্ডের নিচে। এই জিনিসটা টপাটপ লিখে ফেল।
bond can be defined as electrostatic force of attraction existing between cations and anions formed by complete transfer of electron from an atom of an electropositive element to that electronegative. ঠিক আছে, ইলেকট্রোপজিটিভ ইলেকট্রোনেগেটিভ আমি কি জিনিস পরে বোঝাচ্ছি। হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে দেখ ব্যাপারটার মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন কি সেটা তো নিশ্চয়ই জানিস, ক্যাটায়ন মানে পজিটিভলি চার্জ, অ্যানায়ন মানে নেগেটিভলি হ্যাঁ। চার্জ জিনিস থাকে। তো ইলেকট্রো পজিটিভ আর ইলেকট্রো নেগেটিভ আয়ন মানে হলো, ইলেকট্রো পজিটিভ মানে হলো যারা সুযোগ পেলেই পজিটিভলি চার্জড হয়ে যায় বা ক্যাটায়ন হয়ে যায়, আরো ভালোভাবে বললে যারা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ছেড়ে দিলেই তো ক্যাটায়ন হয়ে যায়, যেমন সোডিয়াম, পটাশিয়াম এরা। আর আর ইলেকট্রোনেগেটিভ মানে হলো যারা সুযোগ পেলেই বাইরে থেকে ইলেকট্রন জোগাড় করে নিয়ে নেয়। এদের বাইরে প্রায় সবকটাই থাকে, একটা দুটো বাদ দিয়ে। তো এদের বলা হয় ইলেকট্রোনেগেটিভ আয়ন, যেমন ফ্লুরিন, ক্লোরিন এরা। অক্সিজেন এদের বলা ইলেকট্রোনেগেটিভ, এরা হলো হাইলি ইলেকট্রোনেগেটিভ। তারপরে আছে ভ্যালেন্সি অফ অ্যান ইলেকট্রন এলিমেন্ট ইন দ্য আয়নিক কম্পাউন্ড। ভ্যালেন্সি মানে আগেও তোদের বলেছি বারবার, ভ্যালেন্সি কাকে বলে। ভ্যালেন্সি মানে হলো একটা অ্যাটমের অন্য অ্যাটমের সঙ্গে যোগ হওয়ার যেটা ক্ষমতা একটা অ্যাটম। আর এখানে বেসিক্যালি তোকে দেখতে হবে যে একটা কতগুলো ইলেকট্রন সরেছে বা ঢুকেছে, তাকে তার ভ্যালেন্সি বলবো। যেমন NaCl যেটা আমি দেখালাম, কটা গেল, কটা ইলেকট্রন এপাশ থেকে ওপাশে গেছে, একটা ইলেকট্রন গেছে। তো এখানে ভ্যালেন্সি হলো সোডিয়ামের একটা। আবার ক্লোরিন কটা ইলেকট্রন নিয়েছে, একটা। ক্লোরিনের ভ্যালেন্সি কত, এক। কিন্তু হ্যাঁ, এটা +1 আর -1 হবে, একটা যেহেতু দিয়েছে, যে দেয় তাকে বলে +1 আর যে নেয় তাকে বলে -1। এটা হলো ইলেকট্রনের উপর ডিপেন্ড করে। এই যেমন এই সোডিয়াম ক্লোরাইডের ফর্মেশন আমি এটার বোঝালাম না, এটা আমি একবার দেখিয়ে দিয়েছি। সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন থাকে, ক্লোরিনের ঘায়ে গিয়ে পড়ে। আর এখানে সোডিয়ামের থেকে আলটিমেটলি কি হলো, সোডিয়ামের লাস্টে 8টা ইলেকট্রন হয়ে গেল, এই ইলেকট্রনটা এর ঘায়ে গিয়ে পড়লো। ক্লোরিনের বাইরেও 8টা ইলেকট্রন হয়ে গেল, এরও শান্তি এরও শান্তি, Na+ আর Cl-। লিথিয়াম হ্যালাইড বা হাইড্রাইড, লিথিয়ামের গায়ে লাস্টে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন দরকার। লিথিয়াম কি করলো, হাইড্রোজেনকে দিয়ে দিল, লিথিয়াম হাইড্রাইড তৈরি হলো। ঠিক আছে, ফর্মেশন অফ ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যালসিয়ামের বাইরে দুটো এক্সট্রা ইলেকট্রন রয়েছে, এই দুটোকে যদি সরিয়ে দিতে পারে ও শান্তি পাবে। আর অক্সিজেনের বাইরে 6টা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন পেয়ে গেলে শান্তি পাবে। তো দুটো ইলেকট্রন আর 6টা ইলেকট্রন যদি ওর পেতে হয় তাহলে ওর কি দরকার, এপাশ থেকে দুটো ইলেকট্রন, ক্যালসিয়ামের দুটো ইলেকট্রন অক্সিজেনের ঘাড়ে গিয়ে উঠলো। দেখ এখানে তাই হলো, এখানে ক্যালসিয়ামের থেকে লাস্টের দুটো ইলেকট্রন গিয়ে অক্সিজেনের উপরে গিয়ে উঠলো, তো আলটিমেটলি CaO তৈরি হয়ে গেল। এটাই হলো কেমিক্যাল বা আয়নিক বন্ডিং, বা এটার সঙ্গে কোনো চাপ নেই, এপাশের ইলেকট্রন ওপাশে গিয়ে জুড়বে। এটা হলো খুব সিম্পল একটা জিনিস, একবার এক দুবার যদি দেখে নিস তাহলে পুড়ে যাবি, এমন কোনো ব্যাপার না। মানে সবসময় এই পাশের ইলেকট্রন ও পাশের গিয়ে জুড়বে, এরকম আর কিচ্ছু না। ঠিক আছে, আরও কতগুলো দিয়ে দিয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা আলাদা জিনিস। এতক্ষণ দেখছিলাম একটা থেকেই আর একটাতে যাচ্ছে, এবার দেখ একটা থেকে দুটো, ম্যাগনেসিয়ামের বাইরে দুটো ইলেকট্রন আছে, কিন্তু ক্লোরিনের শুধুমাত্র একটাই ইলেকট্রন নেওয়ার জায়গা আছে। তাহলে কি করছে, ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন এই ক্লোরিনকে দিচ্ছে আর একটা ইলেকট্রন এই ক্লোরিনকে দিচ্ছে। তাহলে
কি ফর্ম হয়ে যাচ্ছে, MgCl2, এটাও আয়নিক সোডিয়াম ফ্লুরাইড। এবার এই একটা ইলেকট্রন এঁকে দিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, দেখে নিস। হলো প্রপার্টিস অফ, ঠিক আছে, কোথায় গেল এই আয়নিক বন্ডের। এবারে আয়নিক বন্ড কাকে বলে বুঝতে পেরেছিস তো? যখন একটা ইলেকট্রন আর একটার ঘাড়ে গিয়ে পড়ে, এটাকেই বলে আয়নিক বন্ড। এটার কোনো আলাদা কিছু নেই, মানে খুব সিম্পল ব্যাপার। এই আয়নিক বন্ডের কিছু কিছু এক্সট্রা প্রপার্টি থাকে, সেগুলো একবার দেখে নিস। যে আয়নিক বন্ড যাদের হয় তাদের বলা হয় আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, আয়নিক কম্পাউন্ড কি দিয়ে তৈরি হয়? আয়ন, আনায়ন আর ক্যাটায়ন দিয়ে তৈরি হয়। তো এদের প্রপার্টিস কি আছে? ঠিক আছে, যাই হোক, যেটা পড়াচ্ছিলাম, তো ফার্স্ট হলো নন ডাইরেকশনাল ক্যারেক্টার অফ আয়নিক বন্ড। নন ডাইরেকশনাল অ্যান্ড ক্যারেক্টার কাকে বলা হয়? এই পয়েন্টটা করে রাখ, প্রপার্টিস অফ, খাতার মধ্যে লিখে রাখ প্রপার্টিস অফ আয়নিক বন্ড কী কী আছে। জাস্ট পয়েন্টগুলো লিখে রাখি, সেগুলো পরে এক্সপ্লেন বইয়ের থেকে একবার করে তুলিস। তো নন ডাইরেকশনাল মানে হলো একটা, মানে যে কোনো আয়নিক কম্পাউন্ডের মধ্যে যদি অপোজিটলি চার্জ, মানে হলো একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একজন আরেকজনের সঙ্গে নিউট্রালাইজ করে দেয়। ঠিক আছে, আরেকজন আরেকজনের ঘাড়ের উপরে বসে থাকে, আর এটা সব দিকে হয়, এর কোনো ডাইরেক্টলি কোনো এরিয়া থাকে না। আরও ভালো করে বলতে গেলে, ম্যাগনেট, চুম্বক দেখেছিস তো কখনো? একটা সাইড পজিটিভ একটা সাইড নেগেটিভ থাকে, এটাই তো হয়, তাই না? বা একটা সাইড নর্থ পোল একটা সাইড সাউথ পোল থাকে। এটা চার্জ পার্টিকেল দিয়ে তৈরি হলেও এরা প্রত্যেকে সমানভাবে ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে, এই প্রমাণ থেকে ডিস্ট্রিবিউটেড হওয়ার জন্য এর কোনো ডিরেকশন থাকে না, মানে সব জায়গায় এরা এক, এটাকেই বলা হচ্ছে মানে ইভেনলি ডিস্ট্রিবিউটেড, সেটাকেই নন ডাইরেকশনাল বলা হয়। হার্ডনেস, এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক, এরা খুব শক্ত, বেসিক্যালি এরা খুব শক্ত। ঠিক আছে, সব থেকে NaCl এর কখনো নুনের একটা দানা দানা ভাঙতে গেলে দেখবি বিশাল কষ্ট, সহজে ভাঙা যায় না। কোনো পাথরে রক সল্ট যেটাকে বলা হয়, সন্দম ন বলে বড় বড় একটা চাঙ্ক ভাঙতে বিরাট কষ্ট হয়, এরা প্রচণ্ড শক্ত হয়। মেল্টিং অ্যান্ড বয়েলিং পয়েন্ট, এদের মেল্টিং আর বয়েলিং পয়েন্টও প্রচণ্ড হাই হয়, মানে প্রচুর হাই হয়, নর্মালের থেকে বেশি হয়। অবভিয়াসলি নুন যদি গলাতে হয় তাহলে বুঝে নে যে কত টেম্পারেচার দিতে হবে। তো এটাই, এর বাইরে কিছু না। ঠিক আছে, চ্যাপ্টারটা তো একদম ছোট, যাই হোক এটা এই পর্যন্তই থাকবে। তো আর আছে কন্ডাকশন অফ ইলেকট্রিক কারেন্ট, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যে নক করে রাখ। আয়নিক বই কম্পাউন্ডের খাতায়ও লিখে রাখ, বইয়ের মধ্যে নক করে রাখ, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কন্ডাকশন অফ ইলেকট্রিক কারেন্ট। তো আমি পড়ছি না, আমি বলে দিচ্ছি। আয়নিক সলিডরা নর্মালি, ঠিক আছে, নর্মালি একদম নর্মাল টেম্পারেচারে বা শক্ত যখন রয়েছে সলিড অবস্থায়, এরা কখনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। নর্মালি ইন সলিড স্টেট দে উইল নট কন্ডাক্ট এনি ইলেকট্রিসিটি। তার কারণ হলো এরা সবাই যে যার জায়গায় আটকে রয়েছে, কোনো চেঞ্জ নেই। কিন্তু হোয়েন দে আর ডিফিউজড, মানে হোয়েন দে আর মোল্টেন অ্যান্ড ডিজলভড কন্ডিশন। মোল্টেন মানে কি? যদি গলে গিয়ে থাকে লিকুইড অবস্থায়, মানে টেম্পারেচার দিচ্ছি গলে গেছে, আর জলের মধ্যে যদি গুলিয়ে দিয়ে থাকি, ডিজলভ করে থাকি, এই অবস্থায় কি হয়? এদের আয়নগুলো থাকে, পজিটিভ আর নেগেটিভ আয়নগুলো থাকে, এরা আলাদা হয়ে যায়। আর পজিটিভ নেগেটিভ আয়ন মানে কি? ইলেকট্রনগুলো আলাদা হয়ে গেছে, আর এরা ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। যদি সলিড অবস্থায় থাকে ইলেকট্রিসিটি ক্যারি করে না, মোল্টেন অ্যান্ড ডিজলভড অবস্থায় এরা ইলেকট্রিসিটি ক্যারি
করে, যার জন্যে জলের মধ্যে যদি নুন থাকে সেই জল ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে। ইলেকট্রিসিটি ক্যারি কারা করে? আলটিমেটলি ইলেকট্রন। ইলেকট্রনগুলো কোথা থেকে আসে? এই আয়নগুলোর মধ্যে থাকে। এটাই হলো কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে কোশ্চেন আসবেই। আর লাস্টে হলো সলিউবিলিটি। আয়নিক কম্পাউন্ডরা জলের মধ্যে খুব ভালো সলভ করে, কিন্তু অর্গানিক সলভেন্ট মানে বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, কেরোসিন এগুলোর মধ্যে সলিউবল হবে না। এই পর্যন্ত পড়া থাকতো। আর যেটা লিখেছিস সেটা আমাকে ফটো তুলে একবার পাঠা, ঠিক আছে? এটা অবধি পড়ে আসবি। আর আগের দিনের যেটা পড়া ছিল সেটা আমাকে কিন্তু অ্যাসাইনমেন্টটা তাড়াতাড়ি জমা দে। আর নেক্সট কবে এক্সাম দিয়ে দিবি, আগের নেক্সট সপ্তাহের মধ্যে একটা ডেট ফেলে দিচ্ছি আমি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, চল তাহলে লিভ করে দিলাম।